ইয়েমেনের এডেনকে সুরক্ষিত করতে যে কোনো পদক্ষেপ নিতে পিছপা হবে না সৌদি সরকার। হাউথিদের বিরুদ্ধে রিয়াদের বিমান হামলার নিন্দা হিজবুল্লাহ। আইএসকে ব্যবহার করে অন্য দেশকে কবজায় আনতে চায় মার্কিন জোট, অভিযোগ আসাদের। ইরাকের তিকৃত দখলে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত। মধ্যপ্রাচ্য সংকট নিরসনে দ্বিরাষ্ট্র সমাধানের বিকল্প নেই, মন্তব্য জাতিসংঘ দূতের। ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে জাতিসংঘে প্রস্তাব আনছে ফ্রান্স। এবং ব্রিটেনের সাধারণ নির্বাচনে এবার বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী তালিকায় রয়েছেন বেশ কয়েকজন বাংলাদেশি, অনেকেরই জয়লাভের সম্ভাবনা। আন্তর্জাতিক সময় সঙ্গে আছে আমি আসাদ আজিম। ইয়েমেনের এডেনকে সুরক্ষিত করতে যে কোনো পদক্ষেপ নিতে পিছপা হবে না বলে জানিয়েছে সৌদি সরকার। এদিকে ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন বিমান হামলার নিন্দা জানিয়েছে শিয়াপন্থী জঙ্গি গোষ্ঠী হিজবুল্লাহ। এরই মধ্যে রিয়াদ ইয়াসিন মন্তব্য করেছেন, হাউথি বিদ্রোহীরা চাইলে এখনও আলোচনা করতে আগ্রহী ইয়েমেন সরকার। এদিকে সৌদি সামরিক বাহিনীর সহায়তায় এডেন থেকে পালিয়ে একদিন রিয়াদে অবস্থান করে শুক্রবার মিশর পৌঁছেছেন ইয়েমেনের প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদি। শুক্রবার ইয়েমেনি রাজধানী সানার রাহাবা বিমানবন্দরে বিমান হামলা চালায় সৌদি নেতৃত্বাধীন আরব জোট। দক্ষিণাঞ্চলীয় এডেনেও একের পর এক গোলা বর্ষণ করে জোটের শক্তিশালী বোমারু বিমান। এসব হামলায় 16 জন নিহত হওয়ার খবর জানিয়েছে গণমাধ্যমগুলো। শুক্রবার সংবাদ সম্মেলনে আরব জোটের সামরিক অভিযান প্রকল্পের মুখপাত্র আহমেদ আসেরি জানান, ইয়েমেনের প্রতিটি অঞ্চল থেকে শিয়াপন্থী হাউথিদের নিশ্চিহ্ন করার লক্ষ্যেই এই অভিযান চালিয়ে যাবে তারা। আমরা যে কোনো মূল্যে ইয়েমেন থেকে শিয়া যোদ্ধাদের বিতাড়িত করতে চাই। দেশটির সাংবিধানিক সরকারকে আমরা আশ্বাস দিতে চাই যে এডেন শহরে তাদের নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা করতে পারবো আমরা। এরই মধ্যে জঙ্গি গোষ্ঠী হিজবুল্লাহর পক্ষ থেকে ইয়েমেনে শিয়া হাউথিদের ওপর হামলা চালানোর নিন্দা জানিয়ে বলা হয়, অবিলম্বে আরব জোটের অভিযান স্থগিত না করলে এর ফলাফল ভালো হবে না। পৃথিবীর ইতিহাসে সবসময় আগ্রাসীরা পরাজিত ও লজ্জিত হয়েছে। আমরা আশা করছি সৌদি আরব ও উপসাগরীয় রাষ্ট্রগুলো এই পরাজয় ও লজ্জার গ্লানি বহন করতে চায় না। তাই অবিলম্বে ইয়েমেনে তাদের এই সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানাচ্ছি। সৌদি বাহিনীর এই অব্যাহত হামলার মধ্যেই বন্দরনগরী এডেনে লুটতরাজ চালাচ্ছে হাউথিরা। স্থানীয়দের অভিযোগ, হাউথিদের সহিংসতা ও আরব জোটের বিমান হামলার ভয়ে অনেকেই ঘরবাড়ি দোকানপাট বন্ধ করে পালিয়ে যাওয়ায় পরিস্থিতির সুযোগ নিচ্ছে শিয়া বিদ্রোহীরা। এদিকে ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ ইয়াসিন মন্তব্য করেছেন, শিয়া বিদ্রোহীদের সঙ্গে এখনো আলোচনার পথ খোলা আছে। জাতিসংঘের মধ্যস্থতায় আলোচনায় বসতে তাদের কোনো আপত্তি নেই বলেও জানান তিনি। আমরা সবসময় শান্তিপূর্ণ আলোচনায় বিশ্বাসী। প্রেসিডেন্ট মনসুর হাদিও শুরু থেকে আলোচনার মাধ্যমে সংঘাত নিরসনের চেষ্টা চালিয়েছে, কিন্তু হাউথিরা আলোচনার পথ বর্জন করে আমাদের সব সরকারি ভবন দখল করে নেয়। তারা যদি সহিংসতা বন্ধ করে সাংবিধানিক উপায়ে আলোচনা করতে রাজি থাকে, আমাদের পক্ষ থেকে কোনো সমস্যা নেই। ইয়াসিন আরও জানান, প্রেসিডেন্ট হাদি দেশে ফিরলেই আলোচনায় বসতে পারবেন তারা। হাদি বর্তমানে আরব লীগের একটি সম্মেলনে অংশ নেওয়ার জন্য মিশরে অবস্থান করছেন বলেও জানান তিনি। এদিকে ইয়েমেনের তাইজে চলছে হাউথি বিরোধী বিক্ষোভ। বৃহস্পতিবার শিয়া হাউথিরা সৌদি জোটের হামলার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করার একদিন পর তাইজ শহরে পাল্টা বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে সুন্নি সমর্থকরা। ইয়েমেনের এই বিক্ষোভ প্রভাব ফেলছে পাকিস্তানেও। শুক্রবার লাহোর, করাচি ও রাজধানী ইসলামাবাদে পাল্টাপাল্টি আন্দোলনে অংশ নেয় পাকিস্তানি শিয়া ও সুন্নিরা। ইয়েমেন ও মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের বিরুদ্ধে স্লোগানে পাকিস্তানের রাজপথ উত্তাল করে রাখে তারা। সঞ্জিদা ইসলাম, সময় সংবাদ। এদিকে ইয়েমেনের সানায় হাউথি বিদ্রোহীরা সৌদির একটি যুদ্ধ বিমান গুলি করে ভূপাতিত করার দাবি করেছে। শুক্রবার ইয়েমেনি গণমাধ্যমের বরাত দিয়ে প্রেস টিভি এ তথ্য জানায়। তবে বিদ্রোহীদের এ দাবি অস্বীকার করে সৌদি সরকার জানায়, F-15 যুদ্ধ বিমানটি যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয়। এরই মধ্যে ওই বিমানে থাকা 2 পাইলটকে ইয়েমেন উপকূল থেকে উদ্ধার করেছে মার্কিন সামরিক বাহিনী। গত বৃহস্পতিবার থেকে ইয়েমেনে সৌদি আরবের নেতৃত্বে শুরু হওয়া বিমান হামলায় বেসামরিক সহ অর্ধশতাধিক মানুষ নিহত হয়েছে, আহত হয়েছে বহু মানুষ। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আইএস বিরোধী আন্তর্জাতিক জোট জঙ্গি গোষ্ঠীটিকে পুরোপুরি ধ্বংস করতে চায় না বলে অভিযোগ করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ।
এক রুশ টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, জোটের কিছু দেশ আইএসকে ব্যবহার করে অন্য দেশকে নিজেদের কবজায় আনতে চায়। এদিকে ইরাকের তিকরিত দখলে মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলার পাশাপাশি অভিযান অব্যাহত রেখেছে ইরাকি বাহিনী। শুক্রবার তিকরিতে স্থল অভিযানের পাশাপাশি আইএসের বিরুদ্ধে বিমান হামলা চালায় ইরাকি সেনারা। এতদিন সরকারি বাহিনীর পাশাপাশি শিয়া মিলিশিয়ারা তিকরিতে আইএস দমনে অংশ নিলেও গত দুদিন যাবৎ লড়াই বন্ধ রেখেছে তারা। তবে শিয়া গোষ্ঠী হাশিদ আল শাবির যোদ্ধারা শুক্রবারও ইরাকি বাহিনীকে সহায়তা দেয়। সেনাবাহিনীর ঝটিকা ইউনিট ও কেন্দ্রীয় পুলিশ বাহিনীর সদস্যরা তিকরিতের খুব কাছাকাছি পৌঁছে গেছে। এখন ওয়াদি শিশেনে জঙ্গিদের সঙ্গে যুদ্ধ চলছে, এতে বেশ সাফল্যও পাচ্ছে তারা। এদিনও আইএসের অবস্থান লক্ষ্য করে মার্কিন নেতৃত্বাধীন জোট 3 দফা বিমান হামলা চালায় বলে জানায় পেন্টাগন। ইরান সমর্থিত শিয়া মিলিশিয়ারা শর্ত মেনে তিকরিত থেকে সরে যাওয়ায় বুধবার থেকে তিকরিতে বিমান হামলা শুরু করে আন্তর্জাতিক জোট। তবে বিমান হামলা চালালেও আসলে মার্কিন নেতৃত্বাধীন জোট আইএসকে পুরোপুরি নির্মূল করতে চায় না বলে অভিযোগ করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। তিনি বলেন, আইএসকে অজুহাত হিসেবে ব্যবহার করে জোটের কিছু দেশ অন্য দেশে আগ্রাসন চালানোর মতলব আটছে। আন্তর্জাতিক জোটের তুলনায় সিরিয়ার সেনাবাহিনী শক্তি ও আকারে ছোট। তারপরেও আমাদের সেনারা একদিনে যে সংখ্যায় বিমান হামলা চালাচ্ছে, একই পরিমাণ হামলা চালাতে কয়েকদিন সময় নিচ্ছে জোট। এতেই বোঝা যাচ্ছে আইএস দমনে জোটের আগ্রহের অভাব রয়েছে। এদিকে জার্মানিতে আইএসের সঙ্গে সংশ্লিষ্ট একটি উগ্রপন্থী দলে যোগ দেয়া ও জঙ্গিদের জন্য সাহায্য সংগ্রহ করার দায়ে 3 ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে এক আদালত। এই 3 জনের একজন 2013 সালে সিরিয়ায় এক জঙ্গি প্রশিক্ষণ শিবিরে কয়েক সপ্তাহ অবস্থান করেছিল বলে অভিযোগ রয়েছে। শরীফুল ইসলাম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন, পরমাণু কর্মসূচি নিয়ে চুক্তিতে পৌঁছাতে অমীমাংসিত বিষয়গুলো সমাধানে পাশ্চাত্যের প্রতি আহ্বান তেহরান। ইরানকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার তাগিদ ওবামা মার্কেল। আগামী 7 মে ব্রিটেনের সাধারণ নির্বাচন। এই নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী তালিকায় জায়গা করে নিয়েছে বাংলাদেশি বংশোদ্ভূতরাও। শুধু লেবার পার্টি থেকেই মনোনয়ন পেয়েছেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক সহ 7 জন। এদের মধ্যে এবার অন্তত 3 জন প্রার্থীর জয়ের সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন দলটির শীর্ষ নেতারা। ব্রিটেনে প্রায় 10 লাখ প্রবাসী বাংলাদেশের পক্ষে এতদিন ধরে পার্লামেন্টে প্রতিনিধিত্ব করতেন মাত্র একজন। তবে এবার হয়তো পরিবর্তন আসতে যাচ্ছে সেই অবস্থার। আসন্ন নির্বাচনে লন্ডন সহ ব্রিটেনের অন্যান্য শহরের বিভিন্ন দল থেকে মনোনয়ন পেয়েছেন বিপুল সংখ্যক বাংলাদেশি প্রার্থী। তাদের মধ্যে লেবার পার্টি থেকে মনোনয়ন নিশ্চিত করেছেন অন্তত 7 জন। দলটির শীর্ষ নেতারা মনে করেন, এবারের মনোনয়নপ্রাপ্ত বাংলাদেশি প্রার্থীদের মধ্যে অন্তত 3 জনের জয়ের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশি বংশোদ্ভূত 3 জন পার্লামেন্ট সদস্যের এবার জয়ী হওয়ার সম্ভাবনা আছে, যা নিঃসন্দেহে একটি দারুণ খবর। লেবার দল থেকে মনোনয়নপ্রাপ্ত 7 জন ব্রিটিশ বাংলাদেশি হলেন বর্তমান এমপি রুশনারা আলী, বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক, রূপা হক, ব্যারিস্টার আনোয়ার বাবুল মিয়া, আখলাকুল ইসলাম, মেরিনা আহমেদ ও সুমন হক। তারা এরই মধ্যে নেমেছে নির্বাচনী প্রচারণায়। বর্তমান কনজারভেটিভ পার্টি নেতৃত্বাধীন সরকার ব্রিটেনের সংখ্যালঘু সম্প্রদায়ের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে উল্লেখ করে লেবার পার্টিকে ভোট দেওয়ার আহ্বান জানান এই বাংলাদেশি প্রার্থীরা। ছোট বয়স থেকে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে লেবার পার্টি ব্রিটেনের সাধারণ মানুষের স্বার্থ রক্ষার দল। বর্তমান সরকার ব্রিটেনের সংখ্যালঘু সম্প্রদায়ের স্বার্থ রক্ষায় ব্যর্থ হয়েছে, কিন্তু লেবার পার্টি ব্রিটেনবাসীর জন্য কাজ করে যাবে। তাই লেবার পার্টিকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আমি জনগণের প্রতি আহ্বান জানাই। আমি আশা করি সংখ্যাগরিষ্ঠ ব্রিটিশ লেবার পার্টিকে ভোট দিয়ে দেশ শাসনের সুযোগ করে দেবে। এদিকে লেবার দলীয় মনোনয়ন পেয়ে তহবিল সংগ্রহ সহ পুরোদমে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন টিউলিপ সিদ্দিক। নির্বাচনে জয়ের ব্যাপারেও তিনি শতভাগ আশাবাদী। আমাদের এখন দরকার যে সবার দোয়া এবং সবার ক্যাম্পেইনিং সাপোর্ট যদি আমি পাই, তাহলে আমি ইনশাআল্লাহ ওনাদের দোয়ায় নেক্সট এমপি ফর হ্যাম্পটন কিউবান হতে পারবো। নির্বাচনী লড়াইয়ে 7 বাংলাদেশি জয়ী হলে ব্রিটেনে বাংলাদেশি সম্প্রদায়ের এক গৌরবময় অধ্যায় শুরু হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। সময় সংবাদ, যুক্তরাজ্য। গ্যাস পাইপলাইনে বিস্ফোরণ থেকে নিউ ইয়র্কের 3টি ভবন ধস ও অপর একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছেন নিউ ইয়র্ক সিটির মেয়র বিল ব্লাজিও। এই ঘটনায় অন্তত 2 জন নিখোঁজ রয়েছে, আহত হয়েছেন অন্তত 22 জন। এই অবস্থায় নিউ ইয়র্কের ম্যানহাটনে বাংলাদেশি সহ সব রেস্টুরেন্টগুলোতে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। শুক্রবার দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন
স্থানীয় সরকারের কর্মকর্তারা। ধসে পড়া ভবনের একটিতে গ্যাস পাইপলাইন মেরামতের কাজ চলছিল বলে জানান শহরের মেয়র। বৃহস্পতিবার নিউ ইয়র্কের ইস্ট ভিলেজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণে আগুন ধরার পাশাপাশি ধসে পড়ে 3টি ভবন। দুর্ঘটনার পরপরই উদ্ধার কাজে নামে দমকল বাহিনীর 2 শতাধিক কর্মী। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল সূত্র। তবে এতে কোনো বাংলাদেশি হতাহতের ঘটনা ঘটেনি। দুর্ঘটনা এড়াতে বাংলাদেশি মালিকানাধীন রেস্তোরাঁগুলোতে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। নিউ ইয়র্কে 5 শতাধিক বাংলাদেশি রেস্টুরেন্ট রয়েছে। গ্যাস না, ইলেকট্রিক্যাল থেকে শর্ট সার্কিট থেকে অনেক সময় আগুন লাগে। এগুলি অবশ্যই আমাদেরকে মেনটেন করতে হবে। গ্যাসের ছিল কোনো আমরা সবসময় সাবধান থাকি এবং সবসময় চেক করতে থাকি এদিক সেদিক আগুন জোরে জ্বলতেছে কিনা, বা সবসময় সাবধান থাকি। এবং আমাদের অ্যাক্সিডেন্টালি যদি কিছু হয় আমাদের ফায়ার এক্সটিংগুইশারের প্রত্যেকটা কিচেনের সাথে ফায়ার এক্সটিংগুইশারের ব্যবস্থা করা আছে এবং সেই ব্যাপারে যারা কিচেনে কাজ করে ওদেরকে ট্রেনিং দেওয়া আছে। ইসরায়েল ফিলিস্তিন সংকট নিরসনে দ্বিরাষ্ট্র সমাধান প্রস্তাবনা বাস্তবায়নের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত রবার্ট সেরি। এর সঙ্গে একমত পোষণ করে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লরা ফবা জানান, অচিরেই ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে জাতিসংঘে একটি প্রস্তাব আনতে চাচ্ছে ফরাসি সরকার। প্রায় 3 মাস আটকে রাখার পর কর তহবিল বাবদ ফিলিস্তিনের প্রাপ্য অর্থ ফিরিয়ে দেওয়ার ঘোষণা দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জাতিসংঘ ও মার্কিন প্রশাসনের অব্যাহত চাপের মুখে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। ইসরায়েলের পার্লামেন্ট নেসেট নির্বাচনের মধ্য দিয়ে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের চাপের মধ্যে আছেন নেতানিয়াহু। এই চাপের মুখেই গত 25শে মার্চ ফিলিস্তিনে ইহুদি বসতি স্থাপনের ঘোষণা দেন এই ইসরায়েলি নেতা। ফিলিস্তিনের সাথে শর্ত সাপেক্ষে শান্তি আলোচনায় বসতেও রাজি হন তিনি। তবে এত কিছুর পরও নেতানিয়াহুর শনির দশা কাটেনি। শুক্রবার ফ্রান্সের পররাষ্ট্র দপ্তর জানায়, পশ্চিম তীরে ইসরায়েলের অব্যাহত আগ্রাসন রোধ করার জন্য অবিলম্বে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে জাতিসংঘে একটি প্রস্তাব আনার সিদ্ধান্ত নিয়েছে তারা। যুক্তরাষ্ট্রকে ইসরায়েলের ঘনিষ্ঠ বন্ধু উল্লেখ করে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লরা ফবা বলেন, যুক্তরাষ্ট্র এই প্রস্তাবে সমর্থন করুক বা না করুক, মধ্যপ্রাচ্য সংকটের সুরাহায় এই উদ্যোগ গ্রহণ করবে ফ্রান্স। এর আগে জর্ডানের মাধ্যমে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পক্ষে একটি বিল উত্থাপন করা হয়েছিল। ইসরায়েলের ঘনিষ্ঠ বন্ধু যুক্তরাষ্ট্র এই বিলে সমর্থন দেয়নি। আমরা আশা করব নিরাপত্তা পরিষদের প্রতিটি সদস্য এবার এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়ে মধ্যপ্রাচ্য সংকট নিরসনে ভূমিকা রাখবেন। প্রায় একই ধরনের বক্তব্য এসেছে জাতিসংঘের পক্ষ থেকেও। বুধবার বিশ্ব সংস্থার মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত রবার্ট সেরি জানান, দ্বিরাষ্ট্র সমাধান প্রস্তাবের সফল বাস্তবায়ন হলেই কেবল ইসরায়েল ফিলিস্তিন দীর্ঘস্থায়ী দ্বন্দ্বের অবসান হবে। 2012 সালেও আমি বিশ্ব সংস্থা নিরাপত্তা পরিষদকে বলেছি যে ইসরায়েলের ক্রমাগত আগ্রাসনে এই প্রস্তাবনা হুমকির মুখে পড়বে। আমি আবারও বলতে চাই, এই দুই প্রতিবেশী দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় এর চেয়ে ভালো সমাধান আর নেই। এরই মধ্যে বেশ নাটকীয়ভাবেই তেল আবিবের পক্ষ থেকে জানানো হয়েছে, ইসরায়েলের মাধ্যমে আমদানি রপ্তানি করা ফিলিস্তিনের পণ্যের শুল্ক ও কর বাবদ আটকে রাখা 12 কোটি 70 লাখ মার্কিন ডলার ফিরিয়ে দেবে তারা। গেল বছর ডিসেম্বরে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করলে প্রতিশোধমূলক ব্যবস্থা হিসেবে এই অর্থ আটকে দেয় তারা। শুক্রবার প্রায় 3 মাস পর ইসরায়েলি প্রধানমন্ত্রী এই অর্থ ফিরিয়ে দেবেন বলে ঘোষণা দেন। এদিকে 2014 সালের ইসরায়েলি আগ্রাসনের পর ফিলিস্তিনিরা ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে বলে জানিয়েছে জাতিসংঘের মানবিক ত্রাণ সংস্থা OCHA। শুক্রবার সংস্থাটির বার্ষিক প্রতিবেদনে বলা হয়, 1967 সাল থেকে চলে আসা ইসরায়েল ফিলিস্তিন সংঘাতে ফিলিস্তিন অবকাঠামো এত দুর্বল হয়ে গেছে যে সেখানকার লাখ লাখ মানুষ এখন মানবেতর জীবনযাপন করছে। সঞ্জিতা ইসলাম, সময় সংবাদ। ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ঘরে ঘরে তল্লাশি চালানোর অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সংবাদ মাধ্যম আরটি জানায়, ইসরায়েলের মানবাধিকার বিষয়ক তথ্য কেন্দ্র বিসেলেমে সংক্রান্ত 2টি ভিডিও প্রকাশ করেছে।
ইসরায়েলি সেনারা গত মাসে পশ্চিম তীরের হেব্রন এলাকায় গভীর রাতে বেশ কয়েকটি ফিলিস্তিনি ঘরে তল্লাশি চালায় বলে জানায় বিসিএল। এ সময় তারা শিশুদের ধরে ধরে ইসরায়েলি সীমান্তে ইট পাটকেল ছোড়ার বিষয়ে জেরা করে। একই সঙ্গে ইসরায়েল বিরোধী কোনো ধরনের বিক্ষোভ সমাবেশে যোগ না দিতে শিশুদের হুঁশিয়ার করা হয়। এরপর থেকে আতঙ্কে দিন কাটছে এই অঞ্চলের ফিলিস্তিনিদের। অনেক শিশু কোনো ধরনের অপরাধ না করেও হেনস্থার শিকার হচ্ছে বলে জানান ইসরায়েলি মানবাধিকার কর্মীরা। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে পাশ্চাত্যের সঙ্গে চুক্তিতে পৌঁছাতে দুপক্ষের অমীমাংসিত বিষয়গুলো সমাধানের আহ্বান জানিয়েছে তেহরান। শুক্রবার সুইজারল্যান্ডে বিশ্ব পরাশক্তিবর্গ ও তেহরানের প্রতিনিধিদের মধ্যে আলোচনার ফাঁকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে চুক্তিতে পৌঁছার বিষয়ে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবার কথা জানান ইরানের পরমাণু শক্তি সংস্থা AEUI এর প্রধান আলী আকবর সালেহি। এদিকে ইরানকে চুক্তির বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করার তাগিদ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের সঙ্গে একটি প্রাথমিক চুক্তির লক্ষ্যে শুক্রবার সুইজারল্যান্ডের লুজানে দফায় দফায় বৈঠক করেন দুই পক্ষের প্রতিনিধিরা। বৈঠকে উভয় পক্ষের মধ্যে এখনও কিছু বিষয়ে মতপার্থক্য থাকায় শিগগিরই প্রাথমিক চুক্তিতে পৌঁছার বিষয়ে সন্দেহ প্রকাশ করেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তবে শুক্রবারের আলোচনা শেষে সাংবাদিকদের এড়িয়ে যান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানায়, আলোচনায় ইরানি প্রতিনিধিরা চুক্তির জন্য দ্রুততম সময়ের মধ্যে তেহরানের ওপর থেকে অবরোধ তুলে নেয়ার ও স্বাধীনভাবে বেসামরিক উদ্দেশ্যে পরমাণু কর্মসূচি অব্যাহত রাখতে দেওয়ার দাবি তুলে ধরেন। একই সঙ্গে একটি প্রাথমিক চুক্তির লক্ষ্যে দুই পক্ষের মধ্যে পারস্পরিক সমঝোতার চেষ্টা চলছে বলে জানান ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহি। চুক্তির বিষয়ে দুপক্ষের প্রতিনিধিদের মধ্যে বৈঠকের পাশাপাশি আমরা নিজেদের মধ্যেও আলোচনা চালিয়ে যাচ্ছি। এরই মধ্যে আমি চুক্তির প্রযুক্তিগত দিকগুলো নিয়ে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছি, তবে এখনো কিছু বিষয়ে সমঝোতা হয়নি। আশা করছি শিগগিরই একটি সমাধানে পৌঁছা সম্ভব হবে। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সুইজারল্যান্ডে দুই পক্ষের মধ্যে দর কষাকষির মধ্যেই শুক্রবার এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে ফোনে আলাপ করেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। তারা ইরানের সঙ্গে একটি দীর্ঘমেয়াদী চুক্তির প্রয়োজনীয়তা তুলে ধরে তেহরানকে চুক্তির বিষয়ে আরও ছাড় দেওয়ার আহ্বান জানান। আগামী 31 মার্চের মধ্যে পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের সঙ্গে জাতিসংঘের 5 স্থায়ী সদস্য ও জার্মানির একটি প্রাথমিক চুক্তি এবং 1 জুলাইয়ের আগে চূড়ান্ত চুক্তিতে পৌঁছার সময়সীমা নির্ধারণ করা আছে। গত বছরের নভেম্বরে দুপক্ষ একটি স্থায়ী চুক্তিতে পৌঁছতে ব্যর্থ হওয়ায় সময়সীমা আরও 7 মাস বাড়িয়ে এবছরের 30 জুন পর্যন্ত করা হয়। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। দিল্লির আম আদমি পার্টির অন্যতম দুই প্রতিষ্ঠাতা সদস্য যোগেন্দ্র যাদব ও প্রশান্ত ভূষণকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলের জাতীয় আহ্বায়ক ও মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে তাদের বিরুদ্ধে এই পদক্ষেপ নিয়েছে দলটি। শনিবারের জরুরি বৈঠকে এই দুই বিদ্রোহী সদস্যকে জাতীয় নির্বাহী কমিটি থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেন অরবিন্দ কেজরিওয়াল। নির্বাহী কমিটির 300 জন সদস্যের মধ্যে 230 জনের সম্মতিতে প্রস্তাব পাশ হয়। বহিষ্কারের পর যোগেন্দ্র যাদব এই সিদ্ধান্তকে গণতন্ত্রের মৃত্যু হিসেবে আখ্যায়িত করেছেন, আর প্রশান্ত ভূষণ নির্দোষ স্বৈরশাসক হিসেবে চিহ্নিত করেছেন কেজরিওয়ালকে। ভারতের সর্বোচ্চ বেসামরিক পদক ভারতরত্ন পেলেন সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। শুক্রবার আনুষ্ঠানিকভাবে তাকে এই উপাধিতে ভূষিত করা হয়। নয়াদিল্লিতে বাজপেয়ীর বাড়িতে গিয়ে তার হাতে এ পদক তুলে দেন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। সাধারণত রাষ্ট্রপতির কার্যালয়ে এ পদক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হলেও বাজপেয়ীর শারীরিক অবস্থা বিবেচনায় তার বাড়িতেই এই আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি সভাপতি অমিত শাহ, সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং ও কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্যরা। অটল বিহারী বাজপেয়ী 1996 থেকে 2004 সাল পর্যন্ত 3 বার ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তার শাসনামলে ভারতে পরমাণু কর্মসূচির অগ্রগতি সহ দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উন্নয়ন সাধিত হয়। ভারত পাকিস্তানের মধ্যে ভিসা প্রক্রিয়া সহজ করার ক্ষেত্রে তার ভূমিকা উল্লেখযোগ্য। প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনকালে অটল বিহারী ভারতে ধর্মনিরপেক্ষ নেতা হিসেবে পরিচিতি পান। 2004 সালের পর থেকে অনেকটা লোকচক্ষুর অন্তরালে আছেন 90 বছর বয়সী বাজপেয়ী। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন, নতুন মহাকাশ স্টেশন স্থাপনে রাজি যুক্তরাষ্ট্র, রাশিয়া। মঙ্গল গ্রহেও একসঙ্গে অভিযান পরিচালনা করবে দেশ দুটির মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান। ফ্রান্সে বিধ্বস্ত জার্মান উইংস বিমানের কো পাইলট আন্দ্রেয়াস লুভিটস তার অসুস্থতার কথা বিমান কর্তৃপক্ষের কাছে গোপন করেছেন বলে জানিয়েছেন প্রসিকিউটররা।
লবিজ চাকরিতে যোগ দেওয়ার অযোগ্য চিকিৎসকের স্বাক্ষর করা এমন পরামর্শপত্র উদ্ধার করে পুলিশ। তবে তিনি কী ধরনের অসুস্থতায় ভুগছিলেন তা এখনও গণমাধ্যমকে জানানো হয়নি। তবে লবিজের কর্মকাণ্ডে ধর্মীয় বা রাজনৈতিক প্রভাব ছিল এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন প্রসিকিউটররা। তার আত্মহত্যার প্রবণতা ছিল কিনা সেটিও এখন পর্যন্ত জানা যায়নি। তবে জার্মান গণমাধ্যম জানিয়েছে লবিজ মানসিক বিষণ্ণতায় ভুগছিলেন। মঙ্গলবার 150 যাত্রী নিয়ে ফ্রান্সের আল্পস পর্বতে বিধ্বস্ত হয় জার্মান উইংসের একটি বিমান। বিমানের ব্ল্যাক বক্স থেকে উদ্ধার করা উপাত্তের ভিত্তিতে তদন্ত কর্মকর্তারা ধারণা করছেন বিমানের কো পাইলট আন্দ্রেয়াস লুবিজ ইচ্ছাকৃতভাবে বিমানটি ভূপাতিত করেছেন। এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক AIIBর প্রতিষ্ঠাতা সদস্যপদ পেতে আবেদন করবে রাশিয়া। শনিবার একথা জানান দেশটির উপপ্রধানমন্ত্রী আইগর শুভালভ। এছাড়া ব্যাংকটির প্রতিষ্ঠাতা সদস্য দেশ হতে আবেদন জানানোর সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ কোরিয়া। এদিকে এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে AIIB কর্তৃপক্ষ বলছে, স্বচ্ছতা ও দায়িত্বশীলতার ঋণ পরিশোধে সক্ষম যেসব দেশই এই ব্যাংকের প্রতিষ্ঠাতা সদস্য হতে চায় তাদের সবাইকে স্বাগত জানানো হবে। তবে ব্যাংকটির নীতি নির্ধারণী পর্যায়ে কিছু পরিবর্তনের আবেদন জানিয়েছে দক্ষিণ কোরিয়া। ব্যাংকটির প্রতিষ্ঠাতা সদস্যপদ পেতে আবেদনের সময়সীমা 31 মার্চ পর্যন্ত। 2015 সালে শেষ নাগাদ এই কার্যক্রম শুরুর পরিকল্পনা করছে AIIB। চীনের উদ্যোগে গঠিত এই ব্যাংক এশিয়ার উপর যুক্তরাষ্ট্রের প্রভাব কমাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইউক্রেন সংকট নিয়ে ওয়াশিংটন মস্কো সম্পর্কের উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ উদ্যোগে নতুন একটি মহাকাশ স্টেশন স্থাপনে রাজি হয়েছে রাশিয়া। বর্তমান আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের মেয়াদ ফুরিয়ে যাওয়ার পর একসঙ্গে নতুন স্টেশন স্থাপনে কাজ করবে দেশ দুটি। শুক্রবার কাজাখস্তানের বৈকনুরে রাশিয়ার মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান রসকসমস ও যুক্তরাষ্ট্রের নাসার মধ্যে বৈঠকের পর একথা জানানো হয়। দেশ দুটি মঙ্গল গ্রহে অভিযান একসাথে পরিচালনা করবে বলেও জানায় নাসা। 2020 সালে শেষ হচ্ছে বর্তমান মহাকাশ স্টেশনের কাজ। এদিকে ফ্রেঞ্চ গায়ানার শুক্রবার পৃথিবীর কক্ষপথে দুটি অনুসন্ধানী স্যাটেলাইট পাঠিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এই স্যাটেলাইট দুটি মার্কিন GPS এর সমকক্ষ বলে জানায় মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান। পরিকল্পনা মাফিক গ্যালিলিও ধরনের 30টি স্যাটেলাইটের মধ্যে 8টি এরই মধ্যে স্থাপন করেছে ইউরোপ। চতুর্থবারের মতো ভারত তাদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাচ্ছে। শুক্রবার ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা জানায়, অন্ধ্রপ্রদেশের দক্ষিণাঞ্চলীয় শহর শিখরকোটা থেকে শনিবার স্থানীয় সময় বিকেল 5:19 স্যাটেলাইটটি নিয়ে যাত্রা শুরু করবে মহাকাশযান PSLV C-27। স্যাটেলাইটটি নিয়ে 9 মার্চ মহাকাশযানটির যাত্রা শুরু করার কথা থাকলেও যান্ত্রিক ত্রুটির কারণে তা পিছিয়ে দেওয়া হয়। এবছরের শেষ নাগাদ স্যাটেলাইটটি পৃথিবীর ভৌগোলিক অঞ্চলের বিভিন্ন তথ্য পাঠানো শুরু করবে। এই স্যাটেলাইট প্রকল্পের পেছনে খরচ হয়েছে প্রায় 1,500 কোটি রুপি। এর আগে ভারত মহাকাশে 2013 সালে প্রথম এবং 2013 সালে দ্বিতীয় ও তৃতীয় স্যাটেলাইটটি স্থাপন করে। শুরু হয়েছে নাইজেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের 2 দিনব্যাপী ভোট গ্রহণ। স্থানীয় সময় শনিবার সকাল 8টায় ভোট গ্রহণ শুরু হয়। রোববারও প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ হবে। বর্তমান প্রেসিডেন্ট গুডলাক জোনাথন সহ নির্বাচনে 14 জন লড়ছেন। তবে গুডলাক জোনাথনের সঙ্গে সাবেক শাসক ও বিরোধী দলীয় নেতা মোহাম্মদ বুহারির হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। জঙ্গি গোষ্ঠী বোকো হারামের সহিংসতার মুখে পিছিয়ে দেওয়ার 6 সপ্তাহ পরে নির্বাচন হচ্ছে। নির্বাচনে কোনো ধরনের সহিংসতা সৃষ্টি না করতে জোনাথন ও বুহারি চুক্তিবদ্ধ হয়েছে। তবে নাইজেরিয়ার নির্বাচনী সহিংসতার আশঙ্কা খাদ্য, মুদ্রা ও জ্বালানি মজুত করছে বলে জানা গেছে। 2011 সালের নির্বাচনে জোনাথনের কাছে বুহারি পরাজিত হওয়ার পর দেশটিতে সহিংসতায় প্রায় 800 মানুষ নিহত হয়। 12 ঘন্টার বেশি সময় ধরে লড়াইয়ে চালিয়ে মোগাদিসুর একটি হোটেলে জিম্মি নাটকের অবসান ঘটালো সোমালিয়ার সামরিক বাহিনী। শুক্রবার ওই হোটেলটিতে হামলা চালিয়ে সরকারি কর্মকর্তা সহ বেশ কয়েকজনকে জিম্মি করেছিল আল শাবাব জঙ্গিরা। জঙ্গি হামলায় সোমালিয়ার এক কূটনীতিক সহ 17 জন নিহত হয়। শুক্রবার হামলার পরপরই হোটেলটির নিয়ন্ত্রণ নিতে অভিযান চালায় সোমালীয় সেনাবাহিনী। রাতভর অভিযান চালিয়ে শনিবার সকালে হোটেলটির নিয়ন্ত্রণ নেয় তারা। দ্য ইকোনমিস্টের জরিপে অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহর টানা 4 বছর পেয়েছে বিশ্বে বসবাসের দিক থেকে সেরা শহরের স্বীকৃতি। আধুনিকতার সঙ্গে ঐতিহ্যের মিশেল কিংবা পরিষ্কার পরিচ্ছন্নতা মেলবোর্নকে করেছে সারা বিশ্বের কাছে আকর্ষণীয়।
পৃথিবীর নানা প্রান্তের পর্যটকদের তাই পছন্দের ইয়ারা নদীর পাড়ে গড়ে ওঠা এই শহর। এবারের বিশ্বকাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে এই শহরে। মুস্তাফিজুল হকের ক্যামেরায় মেলবোর্ন ঘুরে এসে আরো জানাচ্ছেন শান্ত বিশ্বাস। 1842 সালে তৎকালীন শাসক কিং উইলিয়াম IV অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে এই মেলবোর্ন শহর প্রতিষ্ঠা করেন, যার মাঝ দিয়ে বয়ে গেছে ইয়ারা নদী। কালের বিবর্তনে এখন মেলবোর্ন বিশ্বের অন্যতম আধুনিক ও জাঁকজমকপূর্ণ একটা শহর। মাত্র 36 বর্গ কিলোমিটারে মেলবোর্ন সিটি সুউচ্চ ভবনের সঙ্গে ঐতিহ্যের মিশেলে স্বমহিমায় ভাস্বর। আধুনিকতার সঙ্গে প্রকৃতির অপরূপ সংমিশ্রণ মেলবোর্নকে করেছে আকর্ষণীয়। তাই তো এই শহরের বাণী এগিয়ে যাবার জন্য পর্যাপ্ত শক্তি ধরে রাখে মেলবোর্ন। যুক্তরাজ্যের বাণিজ্য বিষয়ক গণমাধ্যম ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের জরিপে 2011 সাল থেকে 2014 সাল পর্যন্ত টানা 4 বছর বিশ্বে বসবাসযোগ্য শহরগুলোর মধ্যে সবার উপরে স্থান করে নিয়েছে অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহর। বিচিত্র সংস্কৃতি, অসাম্প্রদায়িক, নিরাপদ, নিয়মতান্ত্রিক, দারুণ ব্যবস্থাপনা ও পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য মেলবোর্ন আজ সারা বিশ্বের কাছে দৃষ্টান্ত। পৃথিবীর বাসযোগ্য শহরগুলোর মধ্যে মেলবোর্ন সিটি অন্যতম। আর মেলবোর্ন সিটির সবচেয়ে জমজমাট স্থান হচ্ছে এই ফ্লিন্ডার্স স্ট্রিট স্টেশন, যেখানে অসংখ্য পর্যটক প্রতিদিন এসে ভিড় করে থাকেন এক নজর এই স্টেশনকে দেখার জন্য, আর তারা উপভোগ করেন এখানকার সৌন্দর্য। তবে সবচেয়ে বড় ব্যাপার, এই শহরের সৌন্দর্যের চেয়ে টুরিস্টদের নিরাপত্তাই এখানে বড় বিষয়। পর্যটকদের আকর্ষণ করার জন্য এখানে আছে নানা আয়োজন। আছে বাংলাদেশের পুরান ঢাকার মতো ঘোড়ার গাড়িও। এখানে অনেক মজার মজার জিনিস আছে, তাই পর্যটকরা এই ভিন্নতা পছন্দ করে থাকে। এই যেমন ঘোড়ার গাড়ি। অস্ট্রেলিয়ার অন্য শহর থেকে এই শহর একেবারে ভিন্ন। এটি সত্যিই অনেক সুন্দর শহর। মেলবোর্ন বিনোদনের সেরা শহর। এর বিচিত্রতা সত্যিই অসাধারণ। এটি বিশ্বের সেরা শহর। এই শহরটি অনেক সুন্দর, এখানকার আবহাওয়া অনেক ভালো। Melbourne has been the most livable city. এখানে ভ্রমণ করতে কোনো ভয় নেই, নিরাপত্তা এখানে বেশ ভালো। And the main thing here is the people. মেলবোর্নের জনসংখ্যা 1 লাখের কিছু বেশি। এই কম জনবল দিয়েই শুধুমাত্র সঠিক পরিকল্পনার কারণে এত বড় শহরটিকে আধুনিক হিসেবে গড়ে তোলা সম্ভব হয়েছে। তাই বিশ্বের অনেক দেশের কাছে মেলবোর্ন উদাহরণের প্রতীক। শান্ত বিশ্বাস, সময় সংবাদ, মেলবোর্ন, অস্ট্রেলিয়া। ভারতের অন্ধ্রপ্রদেশের 3 বছরের এক কন্যা শিশু তীর ছুড়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। রেকর্ড করে নিজের নাম লিখিয়েছে ইন্ডিয়ানা বুক অব রেকর্ডে। চিরুকুরি ডলি শিবানী ভারতের দক্ষিণাঞ্চলের অন্ধ্রপ্রদেশের বিজয়া দাওয়ায় 2012 সালের 2 এপ্রিল তার জন্ম। জন্মের আগে থেকেই মা বাবার স্বপ্ন ছিল তাদের সন্তান হবে তীরন্দাজ। হয়েছেও তাই। মাত্র 3 বছর বয়সে এই শিশুকে দেশটির ক্ষুদে তীরন্দাজ হিসেবে আখ্যা দিয়েছে ইন্ডিয়া বুক অব রেকর্ডস। গত মঙ্গলবার ইন্ডিয়া বুক অব রেকর্ডস ও আর্চারি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার বিচারকদের সামনে 5 এবং 7 মিটার দূর থেকে নির্দিষ্ট নিশানার মধ্যে 36টি তীর সঠিকভাবে ছুড়ে মারে শিবানী। এতে 388 পয়েন্ট পায় সে। অর্জন করে ভারতের সবচেয়ে ক্ষুদে তীরন্দাজের খেতাব। এ কারণে সোনার মেডেল দেয়া হয় তাকে। বিজয়া ওয়াদার চিরুকুরি ভলগা আর্চারি একাডেমির একজন শিক্ষার্থী। 7 মিটার দূর থেকে 122 সেন্টিমিটার টার্গেট এবং 5 মিটার দূর থেকে 80 সেন্টিমিটার টার্গেট করে 36টি তীর ছুড়ে 388 পয়েন্ট অর্জন করেছে। এটি এশিয়া বুক অব রেকর্ডস এবং ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নতুন। Asia Book of Records and that is a new India Book of Records. শিবানী 2010 সালে সড়ক দুর্ঘটনায় নিহত ভারতের আর্চারি কোচ চিরুকুরি লেনিনের বোন। শিবানীর এ অর্জনে অত্যন্ত খুশি তার পরিবার। পরবর্তীতে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে তার নাম লেখানোর চেষ্টা করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। শিরিন আক্তার, সময় সংবাদ। এবারে বিনোদন জগতের খবর। এই সপ্তাহে হলিউড টপ চার্টের প্রথম স্থানে জায়গা করে নিয়েছে সায়েন্স ফিকশন ও অ্যাকশন ঘরানার ছবি দ্য ডাইভারজেন্ট সিরিজ ইনসার্জেন্ট। এরপরেই রয়েছে গত সপ্তাহের প্রথম অবস্থানে থাকা ফ্যান্টাসি ছবি সিন্ডারেলা।
তৃতীয় অবস্থানে রান অল নাইট। এরপর জায়গা করে নিয়েছে দ্য গানম্যান ও দ্য সেকেন্ড বেস্ট এক্সোটিক ম্যারিগোল্ড হোটেল ছবিটি। Marigold Hotel is full up, so we have to expand a chain of hotels. টপ চার্টের শীর্ষ 5 স্থান করে নিয়েছে কমেডি ও ড্রামা ঘরানার ছবি দ্য সেকেন্ড বেস্ট এক্সোটিক ম্যারিগোল্ড হোটেল ছবিতে। 2012 সালে মুক্তি পাওয়া বেস্ট এক্সোটিক ম্যারিগোল্ড হোটেল ছবির সিকুয়েল হিসেবে নির্মাণ করা হয় এবারের পর্বটি। জুডি ডেঞ্চ, ম্যাগি স্মিথ, বিল নিঘি সহ আরো অনেকে। ছবির বেশিরভাগ শুটিং এর কাজ করা হয়েছে ভারতের জয়পুরে। $1 কোটি বাজেটের এই ছবি আয় করেছে $5 কোটিরও বেশি। পিয়েরে মর্টেলের অ্যাকশন ও থ্রিলার ধর্মী ছবি দ্য গানম্যান এই সপ্তাহে রয়েছে 4র্থ অবস্থানে। জিন প্যাট্রিকের প্রোন গানম্যান বইয়ের আদলে নির্মিত এই ছবিতে অভিনয় করেছেন ইদ্রিস এলবা, রে উইনস্টন, মার্ক রিল্যান্স সহ অনেকে। ছবিটি মুক্তি পায় 20 মার্চ। তবে তেমন একটা দর্শকপ্রিয়তা অর্জন করতে পারেনি ছবিটি। $4 কোটি বাজেটে ছবিটি নির্মাণ করা হলেও এ পর্যন্ত আয় মাত্র $6 লাখ। তৃতীয় অবস্থানে আছে অ্যাকশন ও থ্রিলার ধর্মী ছবি রান অল নাইট। জমি কলেট সেরার পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন লিয়াম নিসন, জোয়েল কিনাম্যান, কমন এবং এড হ্যারিস। তবে এই ছবিটি তেমন একটা ব্যবসা সফল হয়নি। $5 কোটি বাজেটের ছবিটির এ পর্যন্ত আয় মাত্র $36 লাখ। সিন্ডারেলার রূপকথার গল্প এবার জায়গা করে নিয়েছে সেলুলয়েডে। 13 মার্চ মুক্তিপ্রাপ্ত এই ছবিটি শুরু থেকেই ছিল হলিউড ছবি পাড়ার আলোচনার কেন্দ্রবিন্দু। ওয়াল্ট ডিজনির ব্যানারে কেনেথ ব্র্যানাক পরিচালিত ছবিটি এই সপ্তাহে নেমে এসেছে 2য় স্থানে। এই ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন লিলি জেমস। ছবির সেট, ডিজাইন, কস্টিউম, সাজসজ্জার সূক্ষ্মতা মুহূর্তেই দর্শকদের নিয়ে যায় রূপকথার জগতে। এই সপ্তাহে টপ চার্টের শীর্ষ আসন গেড়ে বসেছে রবার্ট শোয়েনকে পরিচালিত সায়েন্স ফিকশন ও অ্যাকশন ধর্মী চলচ্চিত্র দ্য ডাইভারজেন্ট সিরিজ ইনসার্জেন্ট। ভেরোনিকা রথে ডাইভারজেন্ট ত্রয়ীর 2য় পর্বের গল্প অবলম্বনে নির্মাণ করা হয়েছে এই ছবিটি। আইম্যাক্স 3D ও 2D দু ধরনের ফরম্যাটেই ছবিটি বাজারে ছেড়েছে প্রযোজনাকারী সংস্থা। ছবিটি মুক্তি পায় 20 মার্চ। আন্তর্জাতিক সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। ইয়েমেনের এডেনকে সুরক্ষিত করতে যে কোনো পদক্ষেপ নিতে পিছ পা হবে না সৌদি সরকার। হাউথিদের বিরুদ্ধে রিয়াদের বিমান হামলার নিন্দা হিজবুল্লাহর। আইএসকে ব্যবহার করে অন্য দেশকে কবজায় আনতে চায় মার্কিন জোট, অভিযোগ আসাদের। ইরাকের তিকরিত দখলে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত। মধ্যপ্রাচ্য সংকট নিরসনে দ্বিরাষ্ট্র সমাধানের বিকল্প নেই, মন্তব্য জাতিসংঘ দূতের। ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে জাতিসংঘে প্রস্তাব আনছে ফ্রান্স। এবং ব্রিটেনের সাধারণ নির্বাচনে এবার বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী তালিকায় রয়েছেন বেশ কয়েকজন বাংলাদেশি। অনেকেরই জয়লাভের সম্ভাবনা। এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।